আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে শহীদ মিনারের সামনে বিক্ষোভ, হাসিনার ফাঁসির দাবি। আওয়ামী সরকারের উৎখাতের কারণ জানা গেল জাতিসংঘের প্রতিবেদনে। 2 সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। সর্বশেষ জানিয়ে দেব নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব চূড়ান্ত ঘোষণা দিয়ে যা জানা গেল। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে শহীদ মিনারের সামনে বিক্ষোভ, হাসিনার ফাঁসির দাবি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর 21 প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের আগমনের প্রতিবাদে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। রাষ্ট্রপতি শহীদ মিনারে উপস্থিত হওয়ার পরই গো ব্যাক চুপ্পু স্লোগান দেন তারা। এছাড়া বিক্ষোভ থেকে রাষ্ট্রপতি পদত্যাগ, শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে 8 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অবস্থানরত ছাত্র জনতার মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। মিছিলটি শামসুন্নাহার হলের সামনে ব্যারিকেড অতিক্রম করে শহীদ মিনারের কাছে শিববাড়ি মোড়ে পৌঁছায়। সেখানে বিপুল সংখ্যক পুলিশের বাধার মুখে মিছিলটি আটকে যায়। তখন ছাত্র জনতা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ থেকে শহীদ আবু সাইদ জিন্দাবাদ, জুলাই বিপ্লব জিন্দাবাদ, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করো, বিপ্লব সরকার করো, অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই, রাষ্ট্রপতির ঠিকানা শহীদ মিনারে হবে না, খুনি হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো স্লোগান দেওয়া হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী সদস্য সচিব আব্দুল সালাম ও গালিব ইহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু আহমেদ, তৌফিকুল ইসলাম ও কায়েম আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামরিক মোহাম্মদ হিজবুল্লাহ, বিপ্লবী ছাত্র পরিষদ আহ্বায়ক আব্দুল ওয়াহেব ও সদস্য সচিব ফজল রহমান, সিনিয়র সহকারী সদস্য সচিব ইস্তাক আহমেদ ইফাত, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মেহেদি হাসান মাহি ও যুগ্ম আহ্বায়ক শেখ সাকিব, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ফারাদ আহমেদ আলী প্রমুখ। রাত 12:30 পর্যন্ত বিক্ষোভ দেখে রাজু ভাস্কর্যে কোন অবস্থানে ফিরে আসেন ছাত্র জনতা। এ সময় তারা জানান, শুক্রবার বেলা 11টায় রাজু ভাস্কর্যে তারা একে জরুরি সংবাদ সম্মেলনে মিলিত হবেন। এতে বিগত আওয়ামী লীগ রেজিমেন্ট ফ্যাসিস্টদের তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত 13 ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এই দলটি মিত্র রাজনৈতিক দলগুলোকে ছেদের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোনো অবস্থান কর্মসূচি চলছে। জাতীয়বাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় 2 নেতা মোহাম্মদ ওমর ফারুক ও আবু সাইদের অনশনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। পরে এতে সম্পৃক্ত হয়ে বিপ্লব ছাত্র পরিষদের নেতাকর্মীরা 16 ফেব্রুয়ারি যাত্রাবাড়ি শহীদ রানার তালুকদারের পরিবার ও এই কর্মসূচিতে সহিংসতা জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান আহ্বান জানান তারা। গণবক্তৃতা, আবৃত্তি ও জুলাই গণহত্যা তথ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও র্যাপ সঙ্গীত পরিবেশনা সহ নানা আয়োজন চলছে এই কর্মসূচিতে। আওয়ামী সরকারের উৎখাতের কারণ জানা গেল জাতিসংঘের প্রতিবেদনে। জাতিসংঘের অধিকার অফিস জানিয়েছে 2024 সালের জুলাই আগস্টের ধারাবাহিক ঘটনাবলীর কারণে আওয়ামী সরকার উৎখাত হয়েছে। গণ অভ্যুত্থানের শেষ দিনগুলোতে সামরিকভাবে ভাটাপড়া আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিচ্ছিল। OHCHR রিপোর্টে বলা হয়, কোঠা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত রাখার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি হয়েছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের নেতাদের কাছে কুটিল বলে মনে হয়েছিল। এতে বলা হয়, বিক্ষোভকারীদের শান্ত করার জন্য 2024 সালের 16 জুলাই বিগত সরকারের হাইকোর্টের কোঠা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল অনুমতি দাখিল করে, যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল। পরের দিন সন্ধ্যায় পদচ্যুত প্রধানমন্ত্রী একে জনসভায় শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের প্রত্যাশিত ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন। 16 জুলাই প্রাণহানির জন্য সমবেদনা জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে আমাদের বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করেছিল। চলতি মাসের শুরুতে প্রকাশিত বাংলাদেশের 2024 সালে জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ভাষণ বিক্ষোভকারী নেতাদের কাছে আন্তরিকতাহীন বলে মনে করেছিল। এতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানিয়ে বলেছিলেন, হাসপাতাল ও জরুরি পরিষেবা খোলা থাকবে, তবে অন্য কোনো প্রতিষ্ঠান চালু থাকবে না এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন রাস্তা চলতে দেওয়া
হবে না। প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃত্বে একই সঙ্গে তাদের অনুসারীদের হরতাল সমর্থন করার আহ্বান জানিয়েছিল, যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী, আইন, শিক্ষা এবং তথ্য মন্ত্রীদের বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের নেতাদের সঙ্গে আলোচনার জন্য মনোনীত করেছিলেন। পাশাপাশি ডিরেক্টর জেনারেল অব ফোর্সের ইন্টেলিজেন্স এর চলমান প্রচেষ্টায় অব্যাহত ছিল। এতে বলা হয়, তবে সেই পর্যায়ে ছাত্ররা আর আলোচনার জন্য প্রস্তুত ছিল না, কারণ তারা তাদের উপর এর আগে ছাত্রলীগ পুলিশের হামলার কারণে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দিহান ছিল। 18 জুলাই থেকে যখন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল অব্যাহত করার চেষ্টা করেছিল, তখন সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে, বরং নিরাপত্তা বাহিনী এই পর্যায়ে প্রাণঘাতী শক্তি প্রয়োগের দিকে ঝুঁকে পড়ে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তারা শান্তিপূর্ণ হলেও বিঘ্ন সৃষ্টিকারী বিক্ষোভ ছাত্র ভঙ্গ করতে কম প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি রাইফেল, পিস্তল ও শটগান ব্যবহার করেছিল। এতে উত্তরায় অন্য কোনো জায়গায় হত্যাকাণ্ড ঘটেছিল। পাশাপাশি তারা আহতদের চিকিৎসা সেবা সক্রিয়ভাবে বাধাগ্রস্ত করেছিল। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীর অংশগ্রহণকারীরা জনতা যখন আরও ভিন্ন রূপ ধারণ করে, তখন জনতার কিছু অংশ পুলিশ, পরিবহন অবকাঠামো এবং বাংলাদেশ টিভি ভবনসহ সরকারি ভবনগুলোতে আক্রমণ করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, 18 জুলাই সন্ধ্যায় সরকারি বিজিবিকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেয় এবং 23 জুলাই পর্যন্ত দেশের ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। OACHR জানিয়েছে, রাস্তায় বিক্ষোভ সাময়িকভাবে শান্ত থাকলেও নিরাপত্তা বাহিনী ছাত্র বিরোধী সমর্থক এবং বিক্ষোভে জড়িত থাকা সন্দেহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালায় এবং 6 জন বিশিষ্ট ছাত্র নেতাকেও আটক করে। এই ব্যক্তিদের প্রায় অপরাধমূলক কাজের প্রমাণ ছাড়াই আটক করা হতো এবং অনেক ক্ষেত্রে নির্যাতন ও অন্য ধরনের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 28 জুলাই গোয়েন্দা শাখার প্রধান জোরপূর্বক বিবৃতির একটি ভিডিও রেকর্ডিং প্রকাশ করে। এতে আটক 6 জন নেতা ছাত্রনেতার বিক্ষোভের নিন্দা করেছিল। এই ঘটনায় জনসাধারণের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়। OACHR আরও জানিয়েছে যে 25 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙচুর করা মেট্রো স্টেশন এবং পরের দিন পুড়িয়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেছিলেন এবং একই দিন বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে পুলিশ ও বিজেপির গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আহত রোগীদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি 28 জুলাই নিহত ছাত্রদের পরিবার তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই সময় তিনি প্রকাশ্য বিরোধী দলগুলোর উপর সহিংসতা ও প্রাণহানির জন্য সমস্ত দোষ চাপিয়েছিলেন। 30 জুলাই সরকার জামায়াতের ইসলামী এবং এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এইসব ঘটনা 2024 সালের আগস্টের শুরুতেই ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা উস্কে দিতে অবদান রেখেছিল। নতুন করে জোরদার গণবিক্ষোভ শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার পর আন্দোলন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগ করার একটি নতুন একক দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, সরকারের প্রতিক্রিয়ায় প্রাণঘাতী অস্ত্রসহ ব্যাপক শক্তি প্রয়োগ করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগের সম্পর্কে আগস্টের শুরুতেই একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং মন্ত্রিসভার একজন সদস্য ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছিলেন। এতে উল্লেখ করা হয়, রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের জন্য অফিসার ও সেনাদের মধ্য সমর্থন হ্রাস পাচ্ছিল। তিনি আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বড় সেনা সভা আয়োজন করেন, যেখানে জুনিয়র অফিসাররা তাকে জানান তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে চান না। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা আন্দোলন কর্মসূচিতে 5 আগস্ট ঢাকায় একটি গণমিছিলের পরিকল্পনা করেছিল। 4 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠক সভাপতিত্ব করেন। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীরাও সহ অন্যরা অংশগ্রহণ করেন। তারা ঢাকায় গণমিছিল ঠেকাতে পুনরায় কারফিউ আরোপ এবং তার কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। 4 আগস্ট সন্ধ্যায় প্রধানমন্ত্রী বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত বাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি প্রধানদের সঙ্গে দ্বিতীয় বৈঠক হয়। এতে সেনাপ্রধান ও অন্য নিরাপত্তা কর্মকর্তা তাকে আশ্বস্ত করেন ঢাকায় সমাবেশ করতে দেওয়া যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, একটি পরিকল্পনা তারা সম্মত হয়েছিলেন। ঢাকা শহরে কেন্দ্রীয় স্থলে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজেপি মোতায়েন করা হবে। এতে বলা হয়েছে, 5 আগস্ট লাখ লাখ বিক্ষোভকারীরা ঢাকায় কেন্দ্রীয় স্থলে থেকে অগ্রসর হলে পুলিশ ও সমস্ত আওয়ামী লীগ সমর্থনরা অনেক স্থানে বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। যদিও সেনাবাহিনী ও বিজেপি বেশিরভাগ সময় পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের মিছিল করতে দেয়, তবে সৈন্যরা অন্তত একবার যেমন যমুনা ফিউচার পার্কে গুলি চালিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সকালে সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনাবাহিনীর বিক্ষোভকারীদের তার বাসভবনে পৌঁছাতে বাধা দিতে পারবে না। দুপুর 2টার দিকে শেখ হাসিনা সশস্ত্র বাহিনী হেলিকপ্টার জোরে দেশ ছেড়ে চলে যান।